আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। মার্চ মাসের এই সময়টা বৈশ্বিক স্তরে বেশ ঘটনাবহুল। আমাদের সকলের মনে আছে যে সমগ্র বিশ্ব অতীতে কোভিডের কারণে অনেক দিন ধরে নানা সমস্যার মধ্যে দিয়ে গেছে। আমাদের সকলেরই প্রত্যাশা ছিল যে করোনার সংকট থেকে বেরিয়ে আসার পর বিশ্ব নতুন করে প্রগতির পথে এগিয়ে যাবে। কিন্তু বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত যুদ্ধ এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে থাকল। বর্তমানে আমাদের প্রতিবেশী অঞ্চলে 1 মাস ধরে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে। আমাদের লক্ষ লক্ষ পরিবারের আত্মীয় স্বজন এই দেশগুলিতে থাকেন, বিশেষ করে উপসাগরীয় দেশগুলিতে কাজ করেন। আমি গালফ দেশগুলির কাছে কৃতজ্ঞ, তারা সেখানে 1 কোটিরও বেশি ভারতীয়কে সব রকমভাবে সাহায্য করছেন। বন্ধুগণ, যে বিশেষ অঞ্চলে এই মুহূর্তে যুদ্ধ চলছে, সেই অঞ্চলটি আমাদের শক্তি চাহিদার একটি বড় কেন্দ্র। এর ফলে সারা বিশ্বে পেট্রোল এবং ডিজেল নিয়ে সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের বৈশ্বিক সম্পর্ক, নানা দেশ থেকে পাওয়া সহযোগিতা আর গত দশকে দেশের যে সামর্থ্য তৈরি হয়েছে তার কারণে ভারত এই পরিস্থিতিগুলি দৃঢ়ভাবে মোকাবিলা করছে। বন্ধুগণ, নিঃসন্দেহে এটি একটি কঠিন সময়। আমি আজ মন কি বাতের মাধ্যমে সকল দেশবাসীর কাছে আবারও এই অনুরোধ করব যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। যারা এই বিষয়েও রাজনীতি করছেন, তাদের রাজনীতি করা উচিত নয়। এটি দেশের 140 কোটি দেশবাসীর স্বার্থের সঙ্গে জড়িত একটি বিষয়। এতে স্বার্থপর রাজনীতির কোনো স্থান নেই। এই পরিস্থিতিতে যারা গুজব ছড়াচ্ছেন, তারা দেশের অনেক বড় ক্ষতি করছেন। আমি সকল দেশবাসীর কাছে আবেদনও করব যে আপনারা সতর্ক থাকুন, গুজবের ফাঁদে পা দেবেন না। সরকারের পক্ষ থেকে আপনাদের যে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে, তার উপর ভরসা রাখুন এবং তার উপর বিশ্বাস করেই কোনো পদক্ষেপ নিন। আমার প্রতিবারের মতো এবারও বিশ্বাস আছে যে যেভাবে আমরা দেশের 140 কোটি দেশবাসীর সামর্থ্যে পুরনো সংকটগুলিকে হারিয়েছিলাম, এবারও আমরা সবাই মিলে এই কঠিন পরিস্থিতি থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসব। আমার প্রিয় দেশবাসী, ভারতের শক্তি এখানকার কোটি কোটি মানুষের মধ্যে নিহিত রয়েছে। আজ মন কি বাতে এমন একটি প্রচেষ্টার কথা বলতে চাই, যা দেশবাসীর জন অংশগ্রহণের ভাবনাকে তুলে ধরে। এই প্রচেষ্টাটি হলো জ্ঞান ভারতম সার্ভে, যার সম্পর্ক আমাদের মহান সংস্কৃতি এবং সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে রয়েছে। এর উদ্দেশ্য হলো সারা দেশে থাকা ম্যানুস্ক্রিপ্ট অর্থাৎ পাণ্ডুলিপি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এই সার্ভের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যম হলো জ্ঞান ভারতম অ্যাপ। আপনাদের কাছে যদি কোনো ম্যানুস্ক্রিপ্ট থেকে থাকে, পাণ্ডুলিপি বা সে সম্পর্কে তথ্য থাকে, তাহলে তার ছবি জ্ঞান ভারতম অ্যাপে অবশ্যই শেয়ার করবেন। প্রতিটি এন্ট্রি সম্পর্কিত তথ্য প্রবেশ করানোর আগে তার সত্যতাও যাচাই করা হচ্ছে। আমি এই বিষয়ে খুবই আনন্দিত যে এখন পর্যন্ত হাজার হাজার পাণ্ডুলিপি সাধারণ মানুষ শেয়ার করেছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অরুণাচল প্রদেশের নামসাইয়ের চানান্তি সিং লোয়াংজি, তিনি সাই লিপিতে পাণ্ডুলিপি শেয়ার করেছেন।
অমৃতসরের ভাই অমিত সিং রানা গুরুমুখী লিপিতে একটি পাণ্ডুলিপি শেয়ার করেছেন। এটি আমাদের মহান শিখ ঐতিহ্য এবং পাঞ্জাবি ভাষার সঙ্গে যুক্ত একটি লিপি। কিছু সংস্থা পাম লিফ অর্থাৎ তালপাতার ওপর লেখা পাণ্ডুলিপি জমা দিয়েছে। রাজস্থানের অভয় জৈন গ্রন্থাগার তাম্রপত্রে লেখা খুব পুরনো পাণ্ডুলিপি শেয়ার করেছে। অন্যদিকে লাদাখের হেমিস মোনাস্ট্রি তিব্বতী ভাষায় মূল্যবান পাণ্ডুলিপি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। এখানে আমি মাত্র কয়েকটি উদাহরণ দিলাম। এই সার্ভেটি জুনের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকবে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, নিজেদের সংস্কৃতির সঙ্গে জড়িত দিকগুলো সামনে আনুন এবং শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, ভারত হলো এই বিশ্বের সবচেয়ে তরুণ দেশ। দেশের যুবশক্তির ক্ষমতা যখন রাষ্ট্র নির্মাণের কাজে যুক্ত হয়, তখন অনেক বড় সাহায্য পাওয়া যায়। রাষ্ট্র নির্মাণের এই দায়িত্ব পালনে একটি বড় ভূমিকা পালন করছে আমার যুব ভারত অর্থাৎ মাই ভারত সংগঠন। এই সংগঠনটি দেশের যুবকদের বিভিন্ন পজিটিভ কার্যকলাপের সঙ্গে যুক্ত করে চলেছে। সম্প্রতি মাই ভারত দ্বারা একটি বাজেট কোয়েস্টের আয়োজন করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল সারা দেশের যুবকদের বাজেট প্রক্রিয়া এবং নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত করা। এর সঙ্গে যুক্ত কুইজে সারা দেশ থেকে প্রায় 12 লক্ষ যুবক অংশ নিয়েছিল। কুইজের পরে প্রায় 1,60,000 প্রতিযোগীকে প্রবন্ধ প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়। আমি এর মধ্যে কয়েকটি প্রবন্ধ পড়ার সুযোগও পেয়েছি। এ থেকে বোঝা যায় যে আমার তরুণ বন্ধুরা দেশের উন্নয়নে নিজেদের অবদান রাখার জন্য কতটা তৎপর হয়ে আছেন। তেলেঙ্গানার সূর্যাপেট থেকে কোটলা রঘুবীর রেড্ডি, উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে সৌরভ ব্যাসওয়ার এবং বিহারের গোপালগঞ্জ থেকে সুমিত কুমার কৃষক কল্যাণ সম্পর্কিত বিষয়ে লিখেছেন। পাঞ্জাবের মোহালি থেকে আঞ্চল এবং ওড়িশার কেন্দ্রাপাড়া থেকে ওম প্রকাশ রথ নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। হরিয়ানার যমুনানগর থেকে প্রথম বরার লিখেছেন যে একটি গ্রিন ও ক্লিন ভারতই হল সমৃদ্ধ ভারতের পথ। এতে তাদের গভীর চিন্তাধারা প্রকাশ পায়। দিল্লির শঙ্খ গুপ্তর পরামর্শ হলো যে গ্রামীণ এলাকায় ক্রীড়া প্রতিভা চিহ্নিত করার জন্য আরও বেশি প্রচেষ্টা করা উচিত। আমাদের তরুণ বন্ধুরা দক্ষতা উন্নয়ন এবং সহজে ব্যবসা করার সুবিধা নিয়েও নিজেদের মতামত শেয়ার করেছে। আমি সেই সকল যুবকদের প্রশংসা করি যারা নিজেদের আইডিয়া শেয়ার করছেন। এই ভাবনাগুলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় দেশবাসী, সারা দেশের ক্রিকেট ফ্যানদের জন্য এই মাসটা উৎসাহ আর উদ্দীপনায় পরিপূর্ণ ছিল। যখন ভারত টি-20 ওয়ার্ল্ড কাপে এক ঐতিহাসিক জয় লাভ করে, তখন সারা দেশে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। আমাদের দলের এই অসাধারণ সাফল্যে আমরা সকলেই খুব গর্বিত। গত মাসের শেষের দিকে কর্ণাটকের হুবলিতে একটি খুব আকর্ষণীয় ম্যাচ দেখতে পাওয়া গিয়েছিল। এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয়লাভ করার মাধ্যমে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দল রঞ্জি ট্রফিটি নিজেদের নামে করে নিয়েছে। সবচেয়ে বেশি আনন্দের বিষয় হলো প্রায় 7 দশকের এক দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এই দলটি তাদের সর্বপ্রথম রঞ্জি খেতাবটি অর্জন করতে সক্ষম হয়েছে। এ অভূতপূর্ব সাফল্য খেলোয়াড়দের বহু বছরের ধারাবাহিক এবং নিরন্তর প্রচেষ্টারই ফল। দলের অধিনায়ক পারস ডোগরা তার অসাধারণ দক্ষতার প্রদর্শন করেছেন। তার নিজের নেতৃত্বে এই বিজয়ে তিনি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ সারা দেশে কাশ্মীরের তরুণ বোলার আকিব নবীর অসাধারণ প্রদর্শনের বিষয়েও আলোচনা হচ্ছে। তিনি এই রঞ্জি সিজনে মোট 60টি উইকেট দখল করেছেন। এই জয়ের ফলে দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফের সাথে সাথে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষও অত্যন্ত রোমাঞ্চিত। ক্রিকেটের ময়দানে এই অসাধারণ প্রদর্শনের পরে সেখানকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ আরও অনেক বেশি বেড়ে গিয়েছে।
আগামী সময়ে এটি আরও অনেক তরুণকে স্পোর্টসকে নিজেদের জীবনযাত্রার অঙ্গ হিসেবে গ্রহণ করতে অনুপ্রাণিত করবে। জম্মু ও কাশ্মীরের মানুষের মধ্যে খেলাধুলার প্রতি এক অদ্ভুত উদ্দীপনা বরাবরই রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে এখন এই স্থানটি বড় বড় ক্রীড়া অনুষ্ঠানের একটি হাব হয়ে উঠছে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের জন্য গুলমার্গ তো আগেই নিজের পরিচয় তৈরি করেছে। ফুটবলের মতো স্পোর্টসও এখানকার তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। আমার দৃঢ় বিশ্বাস আগামী সময়ে জম্মু ও কাশ্মীরের খেলোয়াড়দের বিজয়ের এই ধারাবাহিকতা ঠিক এভাবেই বজায় থাকবে। আমার প্রিয় দেশবাসী, আমি প্রায়শই বলে থাকি যে যে খেলবে সেই বিকশিত হবে। এটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমাদের দেশের তরুণ প্রজন্ম এখন সেই সমস্ত খেলাধুলাকেও খুব আপন করে নিচ্ছে, যেগুলি আগে ততটাও জনপ্রিয় ছিল না। যেমন উত্তরপ্রদেশের প্রতিভাবান অ্যাথলিট গুলবীর সিং ঠিক এমনই একটি খেলায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন। তিনি মাত্র কয়েক সপ্তাহ আগেই অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটি হাফ ম্যারাথনে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করে এক নতুন ইতিহাস রচনা করেছেন। তিনি 1 ঘন্টার থেকেও কম সময় হাফ ম্যারাথন সম্পূর্ণকারী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে গণ্য হয়েছেন। আমাদের মহিলা স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং স্কোয়াশ অন ফায়ার ওপেন প্রতিযোগিতায় একটি বড় আন্তর্জাতিক খেতাব নিজের নামে করে নিয়েছেন। মাত্র 17 বছর বয়সে তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। এর পাশাপাশি তিনি পিএসএ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এও টপ 20-র মধ্যে নিজের জায়গা করে নেওয়া এশিয়ার সবচেয়ে কম বয়সী মহিলা খেলোয়াড় হয়ে উঠেছেন। আমি অস্মিতা অ্যাথলেটিক্স লিগ বিষয়েও সম্প্রতি খবর পেয়েছি। এর অধীনে 8ই মার্চ নারী দিবসের বিশেষ উপলক্ষে একাধিক স্পোর্টিং ইভেন্টের আয়োজন করা হয়েছিল। এই লিগে প্রায় 2 লক্ষ মেয়েরা অংশগ্রহণ করেছিল। এটা দেখে খুব ভালো লাগে যে ভারতের নারী শক্তি দেশে যে স্পোর্টিং ট্রান্সফরমেশন হচ্ছে তাতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বন্ধুগণ, আমার আপনাদের কাছে সবসময় এই একটি অনুরোধ ছিল যে আপনারা সকলে নিজেদের ফিটনেসের ওপর অবশ্যই মনোযোগ দিন। আন্তর্জাতিক যোগ দিবসের আর 100 দিনের থেকেও কম সময় বাকি আছে। গোটা বিশ্বজুড়ে যোগের প্রতি মানুষের আকর্ষণও ক্রমাগত বেড়েই চলেছে। আফ্রিকার জিবুতিতে আলমিসজি তাঁর নিজের অরবিন্দ যোগ সেন্টারের মাধ্যমে যোগের প্রচার করে চলেছেন। তিনি এখানকার আরও অন্যান্য অনেক জায়গাতেও স্থানীয়দের যোগ শেখান। আপনাদের মধ্যে অনেকেই ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর যুবরাজ দুয়ার একটি পোস্টে আমার দেওয়া রিপ্লাই নিয়ে কমেন্টস করেছেন। তিনি আমাকে এই অনুরোধ করেছিলেন যে আমি যেন তার বাবাকে বলি যে তিনি যেন তার শর্করা গ্রহণ কম করেন। আমি অত্যন্ত আনন্দিত যে আমার এই অনুরোধের তার বাবার ওপর একটি ইতিবাচক প্রভাব পড়েছে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারাও শর্করা গ্রহণ কম করুন। আর যেমন আমি আগেও বলেছি, আমাদের ভোজ্য তেলের ব্যবহার 10% কমাতে হবে। এই ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে আপনারা স্থূলতা এবং জীবনশৈলী সম্পর্কিত রোগ থেকে দূরে থাকবেন। আমার প্রিয় দেশবাসী, একটি পুরনো প্রবাদ আছে, করত করত অভ্যাস কে জড় মত হোত সুজান। অর্থাৎ যখন আমরা নিরন্তর অভ্যাস করি তখন আমরা ততটাই বেশি বুদ্ধিমত্তা অর্জন করতে থাকি। মানুষও সবচেয়ে ভালো তখনই শেখে যখন তাদের সক্রিয় অংশগ্রহণ থাকে। আমি বেঙ্গালুরুতে শিক্ষার সঙ্গে যুক্ত একটি ইউনিক প্রচেষ্টা সম্পর্কে জানতে পেরেছি। এখানে একটি টিম প্রয়োগ ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ চালাচ্ছে। এই টিমের রিসার্চ প্রজেক্টের ওপর বিশেষ মনোযোগ রয়েছে। এই টিমটি স্কুল লেভেলে সায়েন্স এডুকেশনকে জনপ্রিয় করে তোলার কাজে নিযুক্ত রয়েছে। তারা অন্বেষণ নামে একটি প্রয়োগ করেছে। এর মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমিস্ট্রি, ভূবিজ্ঞান এবং ওয়েলনেসের মতো ক্ষেত্রে উদ্ভাবন করার সুযোগ পায়। এর ফলে ছাত্রছাত্রীরা রিসার্চের খুব ভালো অভিজ্ঞতা অর্জন করে, তার সাথে নিজেদের প্রজেক্ট পাবলিশ করার প্ল্যাটফর্মও পায়। বন্ধুগণ,
পরীক্ষা পে চর্চার সময় কিছু ছাত্রছাত্রী আমাকে বলেছিল যে তারা সায়েন্স পড়তে তো চায়, কিন্তু তারা এতে ভয়ও পায়। এই দিকে প্রয়োগ টিমের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। এই উদ্যোগ ছাত্রছাত্রীদের সায়েন্সের সঙ্গে যুক্ত হতে আর প্র্যাকটিক্যালি কিছু করে দেখানোর সুযোগ দেয়। যখন আমরা কোনো জিনিস নিজে করে দেখি, তখন কৌতূহল এবং আগ্রহ জন্মায়। কে জানে যে আমার তরুণ বন্ধুদের মধ্যেই কেউ আগামী দিনের সেরা সায়েন্টিস্ট হবে। বন্ধুগণ, শিক্ষার মাধ্যমে অতীতকে সংরক্ষণ এবং ভবিষ্যৎকে প্রস্তুত করার একটি প্রচেষ্টা নাগা সম্প্রদায়ও করছে। এই সম্প্রদায়ের মানুষেরা নিজেদের আদিবাসী ঐতিহ্যকে খুব সম্মান করে। তারা এটা নিয়ে গর্ব তো করেই, সেই সঙ্গে নিজেদের অ্যাপ্রোচকে আধুনিকও রাখে। নাগা ট্রাইবসে মোরুং লার্নিংয়ের ঐতিহ্যবাহী ব্যবস্থা ছিল। এতে বয়স্ক মানুষেরা নিজেদের অভিজ্ঞতা থেকে যুবকদের ঐতিহ্যগত জ্ঞান, ইতিহাস এবং লাইফ স্কিলস সম্পর্কে বলতেন। সময়ের সাথে সাথে এই সিস্টেম এখন মোরুং কনসেপ্ট অফ এডুকেশনে বদলে গেছে। এর মাধ্যমে শিশুদের মধ্যে গণিত এবং বিজ্ঞানের মতো বিষয়ে আগ্রহ তৈরি করা হয়। এতে সম্প্রদায়ের প্রবীণরা তাদের গল্প, লোকগীতি এবং পারম্পরিক খেলার সাথে লাইফ স্কিলস শেখান। এইভাবে আমাদের নাগাল্যান্ড নিজের সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত রেখে শিশুদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারাও নিজেদের এলাকায় এমন প্রচেষ্টার কথা জানতে পারলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমার প্রিয় দেশবাসী, দেশের অনেক অংশে গরম শুরু হয়ে গেছে। এখন জল সংরক্ষণের প্রতি আমাদের সংকল্প নতুন করে জোরদার করতে হবে। গত 11 বছরে জল সংরক্ষণ অভিযান মানুষকে অনেকটাই সচেতন করে তুলেছে। এই অভিযানের অধীনে দেশ জুড়ে প্রায় 50 লক্ষ কৃত্রিম জল সংগ্রহ কাঠামো তৈরি করা হয়েছে। এটা দেখে ভালো লাগে যে এখন জল সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে সামাজিক স্তরে প্রচেষ্টা শুরু হয়েছে। কোথাও পুরনো পুকুর পরিষ্কার করা হচ্ছে, কোথাও বৃষ্টির জল ধরে রাখার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। অমৃত সরোবর অভিযানের অধীনেও দেশ জুড়ে প্রায় 70,000 অমৃত সরোবর নির্মাণ করা হয়েছে। বর্ষার মরশুম আসার আগেই এই সরোবরগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শুরু হয়ে গেছে। আজ আমি আপনাদের সঙ্গে কিছু অনুপ্রেরণামূলক উদাহরণও ভাগ করতে চাই। এই উদাহরণগুলি থেকে বোঝা যায় যে জন অংশগ্রহণের মাধ্যমে জল সংরক্ষণের কাজ কতটা ব্যাপক এবং বিস্তৃত হয়ে ওঠে। বন্ধুগণ, ত্রিপুরার জম্পুই পাহাড়ের কোলে অবস্থিত ওয়াগমুন গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত। এই গ্রামটি জলের এক গুরুতর সংকটের সম্মুখীন হচ্ছিল, বিশেষ করে গরমের দিনগুলিতে গ্রামের লোকেদের জলের জন্য অনেক দীর্ঘপথ অতিক্রম করতে হতো। অবশেষে গ্রামের লোকেরা বৃষ্টির প্রতিটি ফোঁটাকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিল। আজ ওয়াগমুন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই এখন ছাদের বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা স্থাপন করা হয়ে গেছে। যে গ্রামটি একসময় জলের তীব্র অভাবের সঙ্গে লড়াই করছিল, সেটি আজ জল সংরক্ষণের এক অনুপ্রেরণামূলক নজির স্থাপন করেছে। বন্ধুগণ, ঠিক একইভাবে ছত্তিশগড়ের কোরিয়া জেলাতেও এমন ঘটনা ঘটেছে। একটি অত্যন্ত অভিনব উদ্যোগ দেখতে পাওয়া গেছে। এখানকার কৃষকরা একটি খুব সহজ কিন্তু প্রভাবশালী আইডিয়ার উপর কাজ করেছেন। এখানকার কৃষকরা নিজেদের ক্ষেতগুলিতে ছোট ছোট রিচার্জ পুকুর এবং সোকপিট তৈরি করেছেন, যার ফলে বৃষ্টির জল ক্ষেতের মধ্যেই জমতে শুরু করেছে এবং ধীরে ধীরে সেই জল মাটির গভীরে যেতে শুরু করে। আজ এই অঞ্চলের 1200-রও বেশি কৃষক এই মডেলটি গ্রহণ করেছেন, আর গ্রামের ভূগর্ভস্থ জলস্তর অনেক উন্নত হয়েছে। ঠিক একইভাবে তেলেঙ্গানার মঞ্চেরিয়াল জেলার মুদিদগুন্টা গ্রামেও মানুষ একত্রিত হয়ে জলের সমস্যা দূর করেছে। গ্রামের প্রায় 400টি পরিবার তাদের নিজেদের বাড়িতে সকপিট তৈরি করে
জল সংরক্ষণের এক গণ আন্দোলন তৈরি করেছে। এর ফলে গ্রামের ভূগর্ভস্থ জলস্তর উন্নত হয়েছে এবং তার পাশাপাশি দূষিত জলের কারণে যে রোগগুলি হতো তা অনেকটাই কমে গিয়েছে। আমার প্রিয় দেশবাসী, আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা তারা শুধুমাত্র সমুদ্রের যোদ্ধাই নন, বরং তারা আত্মনির্ভর ভারতের একটি অত্যন্ত মজবুত ভিত্তিও স্থাপন করেছেন। তারা ভোর হওয়ার আগে থেকেই সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে নিজেদের পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে লেগে পড়েন। এই ধরনের পরিশ্রমী মৎস্যজীবীদের জীবন আজ বিভিন্ন উপায়ে সহজ করে তোলা হচ্ছে। তা সে বন্দরের উন্নয়নই হোক বা মৎস্যজীবীদের জন্য বীমার ব্যবস্থা, এই ধরনের অনেক উদ্যোগ তাদের খুব উপকারে আসছে। আমরা জানি যে সমুদ্রে তাদের কার্যকলাপকে আবহাওয়ার গতি প্রকৃতি অনেকটাই প্রভাবিত করে থাকে। এই বিষয়টি মাথায় রেখে টেকনোলজির মাধ্যমেও তাদের পুরোপুরি সাহায্য করা হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের প্রচেষ্টার ফলে আমাদের মৎস্য ক্ষেত্র কেবল সমৃদ্ধ হচ্ছে না, বরং এর সঙ্গে নতুন কিছু করার উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। আজ ফিশারি এবং সমুদ্র শৈবালের ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে এবং আমাদের মৎস্যজীবী ভাই ও বোনেরা আত্মনির্ভর হয়ে উঠছেন। ওড়িশার সম্বলপুর জেলার বাসিন্দা সুজাতা ভূঁইয়াজি একজন গৃহবধূ ছিলেন, কিন্তু তিনি নতুন কিছু করে পরিবারকে সাহায্য করতে চেয়েছিলেন। সেই কারণে কয়েক বছর আগে তিনি হীরাকুদ রিজার্ভারে ফিশ ফার্মিংয়ের কাজ শুরু করেছিলেন। শুরুর দিনগুলি তার জন্য একেবারেই সহজ ছিল না। আবহাওয়ার পরিবর্তন, মাছের খাবার জোগাড় করা আর ঘরের দায়িত্বের সঙ্গে ভারসাম্য বজায় রাখার মতো অনেক চ্যালেঞ্জ ছিল। কিন্তু তার মনোবল ছিল অটুট, আর মাত্র 2 থেকে 3 বছরের মধ্যেই তিনি নিজের প্রচেষ্টাকে এক সফল ব্যবসায় পরিণত করেছেন। আজ তার এই সাফল্য সম্প্রদায়ের অন্যান্য মহিলাদের জন্য আশার এক নতুন কিরণ হয়ে উঠেছে। বন্ধুগণ, লাক্ষাদ্বীপে মিনিকয়ের হাওয়া গুলজার জির কাহিনী আমাদের মা বোনেদের অদ্ভুত সংকল্প শক্তিকে সামনে নিয়ে আসে। আসলে তিনি একটি ফিশ প্রসেসিং ইউনিট চালাতেন, কিন্তু তার মনে হলো যে তার কাছে একটি ভালো হিমঘর থাকলে তিনি আরও ভালো করতে পারবেন। তাই তিনি হিমঘর ইউনিট লাগানোর সিদ্ধান্ত নেন। আজ এটাই তার শক্তি হয়ে উঠেছে। এখন তিনি আরও ভালো পরিকল্পনার সাথে ব্যবসা করতে পারছেন। বন্ধুগণ, দেশে আজ সবদিকে এমন প্রচেষ্টা চলছে যা অনুপ্রেরণাদায়ক। বেলগামের শিবলিং সাতাপ্পা হুদ্দার ঐতিহ্যবাহী চাষের থেকে একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। এর জন্য তিনি একটি পন্ড ফার্ম তৈরি করেছেন। এই ব্যবসার জন্য তিনি প্রশিক্ষণও পেয়েছেন। এখন নিজের পুকুর থেকে মাছ বিক্রি করে তিনি ভালো আয় করছেন। একইভাবে সমুদ্র শৈবালের চাহিদা দেখে অনেকেই সমুদ্র শৈবাল চাষও গ্রহণ করেছেন। এতে তাদের অনেক লাভও হচ্ছে। আমি আরও একবার মৎস্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকল মানুষের প্রশংসা করি। আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তাদের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার প্রিয় দেশবাসী, যখন সমাজ নিজে এগিয়ে আসে তখন ছোট ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের ভিত্তি হয়ে ওঠে। আমাদের দেশের বিভিন্ন অংশে এমন অনেক উদাহরণ সামনে আসছে যা আমাদের এটাই শেখায়। সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে একটি অনুপ্রেরণামূলক প্রচেষ্টা দেখা গেছে। সেখানে মাত্র 1 ঘন্টায় 2,51,000-এরও বেশি গাছ লাগানো হয়েছে এবং একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে। এই প্রচেষ্টার বিশেষত্ব হলো যে এতে হাজার হাজার মানুষ একসঙ্গে যুক্ত হয়েছেন। ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সংস্থা সবাই এগিয়ে এসেছে এবং এই কাজকে সম্ভব করেছে। জন অংশগ্রহণের এই স্বরূপ এক পেড় মা কে নাম অভিযানের সময়েও দেখা যায়। এই অভিযানের অধীনে
দেশ জুড়ে কোটি কোটি গাছ লাগানো হয়েছে। বন্ধুগণ, নাগাল্যান্ডের চিজামি গ্রাম থেকেও একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক প্রচেষ্টা সামনে এসেছে। চিজামি গ্রামের মহিলারা একসঙ্গে 150টিরও বেশি জাতের ঐতিহ্যবাহী বীজ সংরক্ষণ করছেন। এই বীজগুলিকে একটি গোষ্ঠীগত বীজ ব্যাংকে সংরক্ষণ করা হচ্ছে, যা গ্রামের মহিলারাই চালান। এর মধ্যে রয়েছে চাল, বাজরা, ভুট্টা, ডাল, সবজি এবং নানা ধরনের ভেষজ উদ্ভিদও রয়েছে। এটি এমন একটি প্রচেষ্টা যেখানে জ্ঞান সংরক্ষিত থাকে, ঐতিহ্য জীবিত থাকে, পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তিও তৈরি হচ্ছে। বন্ধুগণ, আজ যখন বিশ্ব জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তখন এই ধরনের প্রচেষ্টা আমাদের বলে দেয় যে সমাধান সব সময় দূরে কোথাও থাকে না। অনেক সময় আমাদের নিজস্ব ঐতিহ্যগত জ্ঞান এবং সামাজিক প্রচেষ্টাই আমাদের সবচেয়ে শক্তিশালী পথ দেখায়। আমার প্রিয় দেশবাসী, আজ আপনারা দেশের যে কোনো ছোট বড় শহরে গেলে একটি পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন। আপনারা প্রচুর সংখ্যক বাড়ির ছাদে সোলার প্যানেল দেখতে পাবেন। কিছু বছর আগে পর্যন্ত এটি দু একটি বাড়িতেই দেখা যেত, কিন্তু আজ পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার প্রভাব দেশের কোনায় কোনায় দেখা যাচ্ছে। এই যোজনার কারণে গুজরাটের সুরেন্দ্রনগর জেলার পায়েল মুজপাড়ার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। তিনি সূর্য পেহেলের মাধ্যমে সোলার পাওয়ার টেকনোলজির ট্রেনিং নিয়েছেন এবং 4 মাসের সোলার পিভি টেকনিশিয়ানের কোর্স সম্পূর্ণ করেছেন। এখন তিনি একজন দক্ষ সোলার টেকনিশিয়ান হয়ে উঠেছেন। পায়েল একজন সৌর উদ্যোক্তা হিসেবে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করছেন এবং তিনি তার আশেপাশের জেলাগুলিতে সোলার রুফটপ ইনস্টলেশন করার কাজ করে থাকেন। আর এর থেকেই তিনি প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করে থাকেন। বন্ধুগণ, মিরাটের বাসিন্দা অরুণ কুমারও নিজের এলাকাতে একজন শক্তিদাতা হয়ে উঠেছেন। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অরুণ কুমার অংশ নিয়েছিলেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। তিনি সেখানে জানিয়েছিলেন তিনি যে শুধুমাত্র বিদ্যুতের বিল বাঁচাচ্ছেন তাই নয়, বরং নিজের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও করছেন। বন্ধুগণ, জয়পুরের বাসিন্দা মুরলীধর জির সাফল্যের কাহিনীও অনেকটা এমনই। আগে তার চাষবাস ডিজেল পাম্পের ওপর নির্ভরশীল ছিল, যাতে প্রতি বছর হাজার হাজার টাকা খরচ হতো। যখন তিনি সৌর পাম্প গ্রহণ করলেন, তো তার চাষ করার পদ্ধতি বদলে গেল। এখন তাকে আর জ্বালানির চিন্তা করতে হয় না। এখন সময় মতো সেচ হয় এবং তার বার্ষিক আয়ও বৃদ্ধি পেয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন তার পরিবার পরিষ্কার শক্তির সঙ্গে আরও ভালো জীবনযাপন করছে। বন্ধুগণ, পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার সুবিধা এখন উত্তর পূর্বাঞ্চলের এলাকাগুলিতেও পাওয়া যাচ্ছে। ত্রিপুরাতে রিয়াং জনজাতির এমন অনেকগুলো গ্রাম ছিল যেখানে বিদ্যুতের অনেক সমস্যা ছিল, কিন্তু এখন সোলার মিনি গ্রিডের মাধ্যমে সেখানকার বাড়িগুলিতে সব সময় আলো থাকে। সেখানে বাচ্চারা এখন সন্ধ্যের পরেও পড়াশোনা করতে পারছে। মানুষ এখন মোবাইল চার্জ করতে পারছে এবং গ্রামের সামাজিক জীবনও বদলে গেছে। বন্ধুগণ, আমাদের দেশে সৌরশক্তি বিপ্লবের এমন না জানি কত উদাহরণ রয়েছে। আপনারাও এই বিপ্লবের সঙ্গে যুক্ত হন এবং অন্যদেরও যুক্ত করুন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাত অনুষ্ঠানের জন্য আমি প্রতি মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বার্তা পেয়ে থাকি। এই সমস্ত বার্তাগুলি থেকে এটাও জানতে পারা যায় যে দূর দূরান্তের অঞ্চলে বসে থাকা মানুষেরা ঠিক কতখানি আগ্রহের সঙ্গে এই অনুষ্ঠানটি শোনেন। যখন আমি আপনাদের পরামর্শ পড়ি, তখন আমার মনে হয় যে এটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের সকলে একটা সম্মিলিত সংলাপে পরিণত হয়েছে। আপনাদের চিন্তাধারা
আপনাদের অভিজ্ঞতা এই অনুষ্ঠানকে ক্রমাগত আরও ভালো করে তোলার প্রেরণা দেয়। আপনারা আপনাদের আশেপাশের অনুপ্রেরণামূলক কাহিনী এভাবেই ভাগ করে নিতে থাকুন। এমনও হতে পারে যে আপনার একটি ছোট প্রচেষ্টা অন্য কোনো ব্যক্তির জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারে, কাউকে এগিয়ে যাওয়ার নতুন সাহস যোগাতে পারে। এটাই তো রেডিওর আসল শক্তি। এটা দেশের বিভিন্ন প্রান্তে বসে থাকা সমস্ত মানুষদের এক ভাবনা, এক অনুভূতি এবং একই উদ্দেশ্যে একসঙ্গে জুড়ে দেয়। পরের মাসে আবার দেখা হবে কিছু নতুন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বের সঙ্গে, এমন কিছু প্রচেষ্টার সঙ্গে যা আমাদের এগিয়ে যাওয়ার নতুন শক্তি দেবে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের এবং নিজেদের পরিবারের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। অনেক অনেক ধন্যবাদ।